সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে এই কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত ক্লাস আপলোড করা হয়ে ওঠেনি। আজকে তোমরা দেখতে পাচ্ছ সেদিন আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের আমরা লেকচার নাম্বার 1 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের লেকচার নাম্বার 2, তোমরা দেখতে পাচ্ছ লেকচার নাম্বার 2 আলোর প্রতিফলন অধ্যায়ের আমরা এই টপিকসগুলো আলোচনা করব। টপিকসগুলোর মধ্যে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দর্পণ কি, দর্পণ কাকে বলে, উহা কত প্রকার এবং কি কি, গুলীয় দর্পণ কি, গুলীয় দর্পণ কাকে বলে, উত্তল এবং অবতল দর্পণ বলতে কি বোঝায়, কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল। তারপর এই সংজ্ঞাগুলো শেষ করার পর আমরা রশ্মিচিত্র অঙ্কনের জন্য যে বেসিক দরকার সেই বেসিক নিয়ে আলোচনা করব। দেন আমরা অবতল দর্পণে কীভাবে বিম্ব গঠন করতে হয়, বিম্ব গঠন সংক্রান্ত আমরা রশ্মিচিত্র এঁকে আমরা এটি ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের টপিকস একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোর প্রতিফলন অধ্যায়ের। আমরা সেটা যদি শুরু করি, প্রথম যে অধ্যায়টা, প্রথম যে অংশটা সেটা হচ্ছে দর্পণ কি। ঠিক আছে, আমরা যে দর্পণ নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, দর্পণ দেখো, দর্পণ হচ্ছে আসলে আলটিমেটলি আমরা যদি তোমাদেরকে একটু বলি, দেখো দর্পণ, আশা করি একটা বোর্ড, যেহেতু বোর্ড কিছুদিনের মধ্যে আমি বোর্ডটি সেট আপ করবো, তারপর বোর্ডে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা এখন একটু, তোমাদের যদিও কষ্ট হবে আশা করি তোমরা বুঝবে মনোযোগ সহকারে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দর্পণ কি। দর্পণ, দর্পণ হচ্ছে একটা মসৃণ তল, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। এখন বলবো স্যার নিয়মিত প্রতিফলনটা কি। সেদিন আমরা নিয়মিত প্রতিফলন তোমাদেরকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুলো যদি আবার সমান্তরালভাবে বের হয়, গত ক্লাসে আমি বলছি, বা সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, আলোর সেই প্রতিফলনটা ছিল নিয়মিত প্রতিফলন। তাহলে যে মসৃণ তলে, যে মসৃণ তলে কী হবে বলো তো, যে মসৃণ তলে আলোর নিয়মিত, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে। ঠিক আছে, এখন দর্পণ বলতে শুধুমাত্র আমরা আয়না বললে সেটা, আয়নাকে যে শুধুমাত্র দর্পণ বলে তা না, সেটা অনেক কিছু হতে পারে। যেমন আমরা যে বার্নিশ করার পর যে পলিশ করার টেবিল হতে পারে, স্বচ্ছ পানিপৃষ্ঠ হতে পারে, তারপর হচ্ছে যেমন ধরো পানিপৃষ্ঠ হতে পারে, এরকম যেসব জিনিসগুলো, যেমন পানি বৃষ্টির পরে দেখবা তোমার যে কিছু স্বচ্ছ হলেই মানে সেখানে আলো যদি নিয়মিত প্রতিফলন ঘটে সেটাই দর্পণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন যদি দর্পণের প্রকারভেদ আলোচনা করি, তাহলে দর্পণ হচ্ছে 2 প্রকার। দর্পণ 2 প্রকার। এক নম্বর হচ্ছে সমতল দর্পণ, আর 2 নম্বর হচ্ছে গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ। তাহলে আমরা এখান থেকে সমতল দর্পণটা কি যদি একটু তোমাদেরকে আলোচনা করি। সমতল দর্পণ হচ্ছে কোনো পৃষ্ঠ, কোনো সমতল পৃষ্ঠটা যদি মসৃণ হয়। সমতল বলতে এটা এখানে এরকম গোলাকার হতে পারবে না,
বা এরকম গোলাকার হতে পারবে না, হ্যাঁ, এটা সোজা হবে, ঠিক আছে, সোজা বা সমতল, হ্যাঁ। কোনো সমতল পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে সেই দর্পণটাকে বলা হবে আমার কি সেই দর্পণটাকে বলা হবে আমার সমতল দর্পণ, ঠিক আছে। কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হবে কি আমার সমতল দর্পণ। আমরা দেখো বাস্তব জীবনে সমতল দর্পণ তোমরা প্রায়ই ব্যবহার করে থাকো এবং সেটা তোমরা কি তো অলরেডি জানো, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা প্রত্যহ চেহারা দেখার জন্য যে আমরা আয়নাটা ব্যবহার করে থাকি বাসায়, সেটাই হচ্ছে সমতল দর্পণ। এখন সাধারণত বলবা স্যার তাহলে দর্পণ কিভাবে তৈরি করা হয়, হ্যাঁ। দর্পণ কিভাবে আচ্ছা, দর্পণ যদি কীভাবে তৈরি করা হয় তাহলে তোমরা বলবা স্যার দর্পণ তৈরি করা হয় সাধারণত কাচের একদিকে ধাতুর প্রলেপ দিয়ে, হ্যাঁ। এখন বলবা স্যার তাহলে এখানে এখানে একটা প্রশ্ন চলে আসে, সিলভারিং কি? হ্যাঁ, সিলভারিং কি? আচ্ছা, এখন দেখো সিলভারিং হচ্ছে, আমরা অলরেডি জানি যে সাধারণত কাচটা যখন আমরা কাচ ব্যবহার করি ইউনিফর্ম বা যেখানে মানে থিকনেস সব দিকে সমান, কাচের একদিকে যদি আমরা একটা পাড়া লাগাই, হ্যাঁ, কী রকম পাড়া, তো সরি কাচের একদিকে যদি আমরা ধাতুর প্রলেপ দিয়ে দিই, ধাতুর প্রলেপ বলতে সবচেয়ে স্পেসিফিকলি যে প্রলেপটা দিতে হবে সেটা হচ্ছে রূপার প্রলেপ। রূপার প্রলেপ দিলে সবচেয়ে ভালো দর্পণ তৈরি হয়। সাধারণত আমরা কাচের একদিকে যদি আমরা ধাতুর প্রলেপ বলতে আমরা রূপার প্রলেপ দিই, তখন যেটা বাকি পৃষ্ঠটা যেদিকে রূপার প্রলেপ দিয়ে দিলাম, এবং তাহলে এটা হচ্ছে রূপার প্রলেপ দেওয়ার অপর পৃষ্ঠটা যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে তাহলে কি, সেটা হচ্ছে আবার প্রতিফলক পৃষ্ঠ। তাহলে সাধারণত কাচের একদিকে যদি আমি রূপার প্রলেপ দিয়ে যে দর্পণটা যে যেটা তৈরি করি সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে সিলভারিং, বুঝতে পারছো? তাহলে বা পাড়া লাগানো, সিলভারিংয়ের আরেক নাম হচ্ছে পাড়া লাগানো, ঠিক আছে। সাধারণত কাচের একদিকে কী করতে হবে, সাধারণত কাচের একদিকে রূপার প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়, ঠিক আছে। রূপার প্রলেপ যদি না দিতে পারি, আমরা তামা দিতে পারি, দস্তা দিতে পারি, এগুলো আমরা তাহলে সবচেয়ে ভালো হয় রূপার প্রলেপ দিলে সবচেয়ে ভালো দর্পণ তৈরি হয়। ওকে, তাহলে আমরা এখন দর্পণের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে সমতল দর্পণ আলোচনা করলাম, এখন আসলে গুলীয় দর্পণ, হ্যাঁ, গুলীয় দর্পণ। এখন গুলীয় দর্পণ হচ্ছে কোনো একটা গোলক থেকে যদি কোনো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা কোনো গোলকের অংশ হয়, যেমন ধর আমি যদি এখানে একটা গোলক অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা গোলক, এখন গোলক থেকে আমি এটাকে কাটলাম, হ্যাঁ, কাটার পরে এই জায়গাটুকু আমি পাইলাম, মনে করো এই জায়গাটুকু পাইলাম। এখন এই জায়গাটুকু পাওয়ার পরে এই অংশটাকে আমি একটা গোলক থেকে কাটলাম, ধরলাম আমি এই পাশ থেকে কাটলাম মনে করি এই অংশটুকু, তাহলে আমি পাইলাম এই অংশটুকু, ঠিক আছে। তাহলে এটার প্রতিফলক পৃষ্ঠ কোনটা হবে, আমি যদি এইদিকে যদি বাইরের দিকে যদি পাড়া লাগাই দিই বা সিলভারিং করে ফেলি, তাহলে প্রতিফলক পৃষ্ঠ হবে আমার এই ভেতরের সাইডটা, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি কী করি, এই পাশটা যদি আমি কী করি এইখান থেকে কাটি, আমি যদি এখানে ভিতরের পৃষ্ঠটা ভিতরের জায়গায় যদি আমি পাড়া লাগিয়ে দিই, তাহলে আমার প্রতিফলক পৃষ্ঠ হবে আমার এই বাইরের সাইডটা হবে আমার প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে। ওকে, তাহলে কোনো দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা যদি কি হয়, কোনো একটা গোলকের অংশ হয়, তাহলে সেই দর্পণটাকে বলা হবে গুলীয় দর্পণ, ঠিক আছে। তাহলে গুলীয় দর্পণ হতে আমাকে কী করতে হবে, গোলক থেকে কোনো একটা অংশকে কেটে আনতে হবে, ঠিক আছে, এবং সেটা প্রতিফলক পৃষ্ঠটা গোলকের অংশ হলেই সেটা গুলীয় দর্পণ হবে, ঠিক আছে। এখন গুলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, গুলীয় দর্পণ দুই প্রকার। গুলীয় দর্পণ দুই প্রকার, এক নম্বর হচ্ছে অবতল দর্পণ, দুই নম্বর হচ্ছে কি উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে গুলীয় দর্পণ কয় প্রকার, গুলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, উত্তল দর্পণ আর হচ্ছে কি অবতল দর্পণ, হ্যাঁ। অবতল দর্পণ হচ্ছে কনভেক্স মিরর, জেনে রাখো, কনভেক্স মিরর। আর উত্তল দর্পণ হচ্ছে কনকেভ মিরর, ওকে ফাইন। তাহলে আমরা এখন যদি সংজ্ঞাটাতে চলে যাই, অবতল দর্পণ, আচ্ছা তাহলে দেখো কোনো ফাঁপা গোলক, মনে করো এটা হচ্ছে একটা ফাঁপা গোলক, ফাঁপা এবং নিরেট তোমরা হয়তো জানো, ফাঁপা হচ্ছে যেটার ভেতরের দিকটা ফাঁকা থাকে, আর নিরেট হচ্ছে ভেতরের দিকটা ভরা থাকবে, ঠিক আছে। কোনো ফাঁপা গোলক থেকে আমি একটা অংশ কাটিয়ে নিয়ে আসলাম, মনে করি আমি এইটা কাটিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ। এখন কোনো ফাঁপা গোলকের যদি ভেতরের জায়গাটুকু মসৃণ হয়, হ্যাঁ, ভেতরের পৃষ্ঠটা যদি মসৃণ হয়,
তাহলে আমি যদি এই পাশে আরেকটা আঁকি মনে করো, ভিতরের জায়গাটুকু যদি মসৃণ হয় এবং বাইরের দিকে যদি পাড়া লাগানো থাকে, তাহলে কোনো ফাঁপা গোলকের ভিতরের অংশটা যদি মসৃণ হয় এবং বাইরের অংশটা যদি পাড়া লাগানো থাকে, তাহলে সেই যে এবং অথবা যদি গোলকের অবতল পৃষ্ঠটা যদি প্রতিফলক রূপে কাজ করে, তখন সেই দর্পণটাকে বলা হচ্ছে আমরা অবতল দর্পণ। ঠিক আছে? তাহলে আমরা কীভাবে বলতে পারি, কোনো ফাঁপা গোলকের কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং বাইরের পৃষ্ঠ যদি পাড়া লাগানো থাকে এবং অবতল পৃষ্ঠটা যদি গোলকের কী হয়, প্রতিফলক রূপে কাজ করে, তাহলে সেই দর্পণকে বলা হচ্ছে আমার কী দর্পণ? উত্তল দর্পণ। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এখন আমরা যদি অবতল দর্পণ, আমি কি বললাম যে কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং বাইরের পৃষ্ঠ যদি কী হয়, বাইরের পৃষ্ঠটা যদি পাড়া লাগানো থাকে বা অর্থাৎ অবতল পৃষ্ঠটা যদি প্রতিফলক রূপে কাজ করে, তখন সেই দর্পণটাকে বলা হচ্ছে আমার কী দর্পণ? অবতল দর্পণ। ওকে, এখন আসো উত্তল দর্পণ। উত্তল দর্পণ বা কনকেভ মিরর। হ্যাঁ, এখন কোনো ফাঁপা গোলক, এটা একটা ফাঁপা গোলক। হ্যাঁ, এখান থেকে আমি কেটে আনলাম, এটাকে কেটে নিয়ে আসলাম। এখন এটা যদি ভিতরের পৃষ্ঠটা যদি পাড়া লাগানো থাকে, কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং ভিতরের পৃষ্ঠ যদি পাড়া লাগানো থাকে, অর্থাৎ বাইরের পৃষ্ঠটা যদি প্রতিফলক রূপে কাজ করে, তখন সেই দর্পণটাকে বলা হচ্ছে কী দর্পণ হবে? উত্তল দর্পণ। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে আরেকটা চিত্র আঁকি, মনে করি এইটা আঁকলাম। হ্যাঁ, এখন এই চিত্রটার এখানে যদি আমি কী করি, এটার ভিতরের পৃষ্ঠটাতে আমি পাড়ায় লাগিয়ে দিলাম। হ্যাঁ, বাইরের পৃষ্ঠটা তখন আমার প্রতিফলক রূপে কাজ করলো। এটাও উত্তল দর্পণ, এটাও উত্তল দর্পণ। উত্তল দর্পণ। ঠিক আছে? তাহলে উত্তল দর্পণ হতে হলে আমাকে কী করতে হবে? পাড়া লাগাতে হবে ভিতরের জায়গায়, বাইরের পৃষ্ঠটা মসৃণ হিসেবে কাজ করবে, অর্থাৎ গোলকের উত্তল পৃষ্ঠটা যদি প্রতিফলক রূপে কাজ করে, তাহলে সেই দর্পণকে বলা হচ্ছে আমার কী দর্পণ? উত্তল দর্পণ। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এখন আসো আমরা দেখব কি কিছু সংজ্ঞা ছিল আমাদের এখানে, বলে আসছিলাম যে প্রথমে মেরু থেকে শুরু করব। হ্যাঁ, ওকে, তাহলে কিছু সংজ্ঞা আমাদের এখানে আছে। সংজ্ঞাগুলো কী ছিল? গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞাগুলোর মধ্যে 1 নম্বর ছিল মেরু। মেরু বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এখন প্রথমে সংজ্ঞাতে চলে যাই, মেরুতে চলে যাই। মেরু, হ্যাঁ, তাহলে মেরুর যে প্রথম সংজ্ঞাটি হচ্ছে, মেরু হচ্ছে তো কোনো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বলতে সেটা উত্তল হতে পারে, অবতলও হতে পারে। ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে এটা অবতল, এটা, আর এটা হচ্ছে কি আমার কি এটা 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 উত্তল। এটা উত্তল যেহেতু ভিতরের পৃষ্ঠ পাড়া লাগানো হচ্ছে, বাইরের পৃষ্ঠটা মসৃণ। আর এটা হচ্ছে কি আমি বাইরের পৃষ্ঠ পাড়া লাগানো হয়েছে, এটা ভিতরের পৃষ্ঠটা হচ্ছে মসৃণ, অর্থাৎ এইটা অবতল দর্পণ আর এটা উত্তল দর্পণ, ওই দুইটা মিলে হচ্ছে গোলীয় দর্পণ। হ্যাঁ, তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা কোনটা হবে? এই অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হবে আমার ভিতরের সাইড, আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমার প্রতিফলক পৃষ্ঠ হবে আমার বাইরের সাইড। তাহলে ভেতরের পৃষ্ঠটা যদি মসৃণ হয়, তাহলে অবতল দর্পণ। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের এই যে প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাগুলোকে বলা হচ্ছে আমার কি? মেরু বা পোল। হ্যাঁ, তাহলে পোল। তাহলে আমরা কি বললাম? মেরুটা শিখলাম কি? কোনো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুটা হচ্ছে কি আমার মেরু। ঠিক আছে? এখন আসো বক্রতার কেন্দ্র। হ্যাঁ, বক্রতার কেন্দ্র। ধরো আমি বক্রতার কেন্দ্র ধরলাম, আমি এই যে একটা মনে করে একটা কি আঁকলাম, দর্পণ আঁকলাম। হ্যাঁ, গোলীয় দর্পণ। এখন এই গোলীয় দর্পণের ধরো আমি বাইরের পৃষ্ঠটা পাড়া লাগালাম। হ্যাঁ, তাহলে এটা একটা অবতল দর্পণ হয়ে গেল। তাহলে এই অবতল দর্পণটা তো হয়তো বা কোনো না কোনো গোলকের অংশ ছিল, বা হ্যাঁ, মনে করো এটাকে যদি আমি এই সার্কেলটাকে যদি আমি এভাবে টানতাম, টানলে তখন কী হতো? এটার মাঝখানে একটা কেন্দ্র থাকতো। তখন কী হতো? তো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রটা ছিল, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে এই যে এই জায়গার মধ্যে সি হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এখানে এই পিটা ছিল, সেটা ছিল মেরু। ঠিক আছে? তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু ছিল মেরু, আর গোলীয় দর্পণটা যেই গোলকের অংশ ছিল, মানে যেই গোলক থেকে আমি এই দর্পণটাকে নিয়ে আসলাম, এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। ঠিক আছে? এখন হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধটা কী হবে? দেখো, মনে করো সাপোজ ধরো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। হ্যাঁ, এই গোলীয় দর্পণ এটা উত্তল হতে পারে, অবতল হতে পারে। যদি আমি বাইরের দিকে পাড়া লাগিয়ে দিই, তখন সেটা হচ্ছে অবতল দর্পণ হয়ে গেল। হ্যাঁ, তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এটা গোলীয় দর্পণটা ধরলাম ছিল এম পি এম প্রাইম,
এখানে পিটা ছিল মেরু, হ্যাঁ। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধটা, এখানে সি ছিল বক্রতার কেন্দ্র, তাহলে এই যে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমার কি বক্রতার ব্যাসার্ধ। এটাও বক্রতার ব্যাসার্ধ হতে পারে, এই পাশেও এটাও বক্রতার ব্যাসার্ধ হতে পারে, মানে মেরু থেকে বক্রতার কেন্দ্র থেকে যে গোলকের অংশ গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলো হচ্ছে সাধারণত ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধটাই হচ্ছে কি আমার বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আসো প্রধান অক্ষ প্রিন্সিপাল এক্সিস, হ্যাঁ, প্রধান অক্ষ। এখন দেখো প্রধান অক্ষটা হচ্ছে এটা মনে করো একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের এটা হচ্ছে সাধারণত একটা গোলীয় দর্পণের মধ্যে এটা হচ্ছে একটু অবতল দর্পণ। এখানে এই পিটা ছিল হচ্ছে কি আমার পি ছিল আমার মেরু, আর ধরলাম এমপি এম প্রাইম, আর সি ছিল আমার বক্রতার কেন্দ্র। তাহলে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো একটা রেখা চলে যায়, গমনকারী যে রেখাটা মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রেখাটাকে বলা হচ্ছে আমার প্রধান অক্ষ। তাহলে মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাটা গমন করে সেটা হচ্ছে প্রধান অক্ষ। এখন আসো গৌণ অক্ষ। এখন গৌণ অক্ষটা দেখো, এটা হচ্ছে আমার ধরো একটা গোলীয় দর্পণ, হ্যাঁ। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা যদি আমি একটু স্পেসিফিকই করে ফেলি, এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের পিটা ছিল হচ্ছে আমার মেরু, হ্যাঁ, এমপি এম প্রাইম, আর সিটা ছিল আমার বক্রতার কেন্দ্র, তাহলে এখানে এইটা ছিল আমার প্রধান অক্ষ, হ্যাঁ। তাহলে গোলীয় দর্পণের মেরুবিন্দু ব্যতীত এই অবতল দর্পণটা বা গোলীয় দর্পণটার মধ্যে আরও অসংখ্য বিন্দু আছে প্রতিফলক পৃষ্ঠের উপরে, এরকম আরও অসংখ্য বিন্দু এখানে প্রতিফলক পৃষ্ঠের উপরে আছে, হ্যাঁ। যদি থাকে গোলীয় দর্পণে মেরুবিন্দু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ অন্য যে কোনো বিন্দু, এবং এটা কি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি যে রেখাগুলো যাবে, হ্যাঁ, সেগুলো হবে প্রত্যেকটাই হবে এক একটা গৌণ অক্ষ, বুঝতে পারছো? গৌণ অক্ষ। তার মানে মেরুবিন্দু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ অন্য যে কোনো বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাগুলো যাবে সেগুলো হচ্ছে আমার গৌণ অক্ষ। ঠিক আছে, এখন আসো আমাদের যে পরবর্তী প্রশ্নটা সেটা হচ্ছে প্রধান ফোকাস। ওকে ফাইন, প্রধান ফোকাস। এখন প্রধান ফোকাস মনে করো গোলীয় দর্পণের প্রধান ফোকাস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট তোমাদের এসএসসির জন্য, প্রধান ফোকাস, হ্যাঁ। আচ্ছা, প্রধান ফোকাস দেখো, এটা মনে করো একটা দর্পণ, হ্যাঁ। এটা কি দর্পণ? এটা হচ্ছে যদি আমি অবতল দর্পণ ধরি, আর এখানে এম পি এম প্রাইম, হ্যাঁ। এখন এইটা ছিল আমার সি ছিল বক্রতার কেন্দ্র, আর প্রধান অক্ষ মেরু এবং প্রধান অক্ষ বক্রতার কেন্দ্রের মধ্যে যে রেখাটা সেটা প্রধান অক্ষ, হ্যাঁ। তাহলে গোলীয় দর্পণের এখানে দেখো প্রধান অক্ষের নিকটবর্তী এবং সমান্তরাল, এই যে সমান্তরাল একটা রেখা, এটা একটা সমান্তরাল একটা রেখা, এদিক দিয়ে ধরলাম এটা একটা সমান্তরাল রেখা, আর এদিকে এটা দিলাম আরেকটা সমান্তরাল রেখা, হ্যাঁ। এই সমান্তরাল রেখাগুলো দেখো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রেখাগুলো, হ্যাঁ। প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুলো যদি, হ্যাঁ, প্রতিফলনের পরে এই রশ্মিগুলো যদি তোমার কোনো একটা বিন্দুতে মিলিত হয়, ধরলাম এটা প্রতিফলনের পর রশ্মিগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এগুলো মিলিত হবে, দেখো প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে, এই দেখো এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে গোলীয় দর্পণে আমরা কি বললাম? গোলীয় দর্পণে প্রধান অক্ষের যে সমান্তরাল যে রেখাগুলো, হ্যাঁ, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর সবগুলো রেখা গিয়ে দেখো একটা বিন্দুতে প্রতিফলনের পর একটা বিন্দুতে গিয়ে কী হয়েছে, একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, হ্যাঁ। যেই বিন্দুতে মিলিত হয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে সেটা মিলিত হয়েছে, হ্যাঁ। আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা আঁকতাম তাহলে কী হতো দেখো, এটা হচ্ছে গিয়ে আমার একটা উত্তল দর্পণ, হ্যাঁ, এম পি এম প্রাইম, হ্যাঁ। যদি একটা উত্তল দর্পণ হয়
তাহলে আমরা এখান থেকে এই সিটা হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র। এখানে প্রধানকের সমান্তরাল রেখাগুলো যদি এদিকে আসে, ধরলাম এখানে একটা রেখা আসলো, প্রধানকের সমান্তরাল এই একটা রেখা, এই আর একটা রেখা, এই দুইটা রেখা আমার প্রধানকের সমান্তরালভাবে কি আসতেছে, আসতেছে। হ্যাঁ, এদিকে আর একটা রেখা ধরলাম, আর এইদিকে আর একটা রেখা ধরলাম। এই রেখাগুলো কি হচ্ছে, প্রধানকের সমান্তরালভাবে, এই দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধানকের সমান্তরালভাবে এই রেখাগুলো আসতেছে। তাহলে প্রতিফলনের পর দেখো এই রেখাগুলো এইদিকে প্রতিফলিত হয়েছে, পেছনের দিকে বৃদ্ধি করলে দেখবে একটা বিন্দু থেকে এগুলো বেরোচ্ছে বলে মনে হবে। হ্যাঁ, দেখো এই রেখাগুলো দেখো, এই যে এইখান থেকে দেখো মনে হচ্ছে যেন এই রেখাগুলো এই জায়গা থেকে এই অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে প্রধান ফোকাস এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস, এটা ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস, আর এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসটা কী হলো? অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস হচ্ছে প্রধান অক্ষের নিকটবর্তী যে সমান্তরাল রেখাগুলো প্রতিফলনের পর দেখো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষের সমান্তরাল যে রেখাগুলো প্রতিফলন পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর দেখো এই মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে মনে হচ্ছে যেন এই রেখাগুলো কি হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে এই চিত্রের ক্ষেত্রে এই এফটা হচ্ছে প্রধান ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে, আর অবতল দর্পণের ক্ষেত্রে এই এফটা হচ্ছে কি প্রধান ফোকাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব ফোকাস দূরত্ব। হ্যাঁ, ফোকাস দূরত্ব দেখো, এটা হচ্ছে গিয়ে মেরু, আর এটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস। এখানেও দেখো এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমরা ফোকাস দূরত্ব হচ্ছে মেরু থেকে, তাহলে প্রধান ফোকাসকে কী দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এটা আর এখানে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এই মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, ফোকাস দূরত্বকে সাধারণত ছোটো হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি ফোকাস দূরত্ব। এখন বিজ্ঞানীরা সাধারণত গাণিতিকভাবে পরীক্ষা প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়, যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখানে যে বিজ্ঞানীরা যে পরীক্ষা করে দেখা গেছে কি, যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ ফোকাস দূরত্বকে আমরা দেখছিলাম এফ, আর বক্রতার ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ এফ ইকুয়াল টু হবে r/2, অর্থাৎ গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, এটা দিয়ে আমরা আমাদের গাণিতিক সমস্যার মধ্যে আমাদের এটা কাজে লাগাতে হবে। তাহলে ফোকাস দূরত্বটা কি, মেরু থেকে গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটা, সেটাই হচ্ছে আমার ফোকাস দূরত্ব। এখন আসলে একটা প্রশ্ন এখানে সংজ্ঞা, ফোকাস তলটা কি? ফোকাস তল, এখন তোমরা যদি দেখো একটা জিনিস, ফোকাস তলটা কি, তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করো তোমরা, এই জায়গায় বলো তো দেখি, প্রধান ফোকাস কোনটা? প্রধান ফোকাস হচ্ছে এফ, পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন আমরা যদি ফোকাস তলের সংজ্ঞাটা লিখি, গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে, আমি যদি এই যে প্রধান ফোকাস, এটার মধ্য দিয়ে যদি আমি একটা তল প্রধান ফোকাসের মধ্য দিয়ে এই সিপি মানে পি এবং সি দিয়ে যে রেখাটা যে গমন করছে, সেটা হচ্ছে প্রধান অক্ষ। গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে, তাহলে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান ফোকাসের মধ্যে যে রেখাটা আঁকলাম। হ্যাঁ, তাহলে গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে আমি লম্বভাবে যে তলটা, যে সমতলটা কল্পনা করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমার ফোকাস তল। তাহলে সংজ্ঞাটা কীভাবে বলবো? গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে আমার লম্বভাবে যে সমতলটা কল্পনা করা হয়, সেটাই হচ্ছে আমার ফোকাস তল।
ঠিক আছে, আশা করি তোমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমাদের যে রশ্মি চিত্র অঙ্কনের জন্য আমার 3টা বেসিক থিংস আছে। রশ্মি চিত্র এটা তোমাদের অবশ্যই ভালো করে ক্লাসে এই এই জিনিসগুলো নোট করবে, না হলে আমরা রশ্মি চিত্র আঁকতে পারবো না। ঠিক আছে, রশ্মি চিত্র অঙ্কনের জন্য বেসিক, হ্যাঁ, বেসিক তথ্য। তাহলে রশ্মিচিত্র অঙ্কনের আমার বেসিক তথ্যগুলো অবশ্যই আমার জানা থাকতে হবে। আমি যদি এখানে একটা একটা করে বেসিক চিত্র যদি আমি তোমাদেরকে আলোচনা করি, তাহলে এই জিনিসগুলো না থাকলে আমি একটা রশ্মিচিত্র রাখতে পারবো না, এবং এই অধ্যায়ের মূল জিনিস হচ্ছে এটা। আচ্ছা, তাহলে রশ্মিচিত্র অঙ্কনের জন্য প্রথম বেসিক জিনিসটা কি? সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। হ্যাঁ, তো গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণের এটা এটা যদি ধরি, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। ওকে, ফাইন। তাহলে এম পি এম প্রাইম, তাহলে পিটা ছিল হচ্ছে মেরু। হ্যাঁ, তাহলে এই সিটা হচ্ছে আমার বক্রতার, সিটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। হ্যাঁ, বক্রতার কেন্দ্র। আর পি এবং সি মানে বক্রতার কেন্দ্র মেরুর মধ্য দিয়ে গমনকারী রেখাটা, এটা ছিল হচ্ছে আমার প্রধান অক্ষ। এখন গোলীয় দর্পণের যদি কোনো একটা আলোকরশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর, বক্রতার ব্যাসার্ধ বরাবর কি সি দিয়ে যাবে এটা। হ্যাঁ, গোলীয় দর্পণের মধ্য দিয়ে যদি গোলীয় দর্পণে কোনো একটা আলোকরশ্মি যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি সে আপতিত হয়, তাহলে আমার কি বললাম, বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে সেটা যেই পথে আসছে সেটা সেই পথেই কি ফেরত আসবে। সেই জন্য দেখো এই পথে গেছে, এটা বক্রতার কেন্দ্র দিয়ে মানে বক্রতার ব্যাসার্ধ বরাবর যেই পথে গেছে সেটা সেই পথেই ফেরত আসছে। 2 নম্বর বেসিক থিংস হচ্ছে গোলীয় দর্পণের, ধরলাম গোলীয় দর্পণ বলতে আমরা এখানে সবসময় আমরা অবতল দর্পণ শিখি, আমরা বেছে নিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে গোলীয় দর্পণের ধরো এম পি এম প্রাইম, এই পিটা হচ্ছে গিয়ে আমার মেরু। হ্যাঁ, আর সি হচ্ছে গিয়ে আমার বক্রতার কেন্দ্র, আর এটা এফটা হচ্ছে গিয়ে আমার প্রধান ফোকাস। যেহেতু আমরা প্রধান ফোকাস দ্রুত বক্রতার ব্যাসার্ধ অর্ধেক, তাহলে মাঝখানেই হবে এটা। ঠিক আছে, এখন গোলীয় দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। হ্যাঁ, প্রধান অক্ষ কোনটা? মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যে রেখাটা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি যায়, সেটা প্রতিফলনের পর অবশ্যই সেটা প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর অবশ্যই সেটা প্রধান ফোকাস দিয়ে সেটা নির্গত হবে, প্রধান ফোকাস দিয়ে সেটা বের হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? 2 নম্বর বেসিক জিনিস, যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে সেটা বের হবে। আর গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি কোনো রেখা আপতিত হয়, সেটা প্রতিফলনের পর সেই পথে আসছে সেই পথে ফেরত চলে আসবে। 3 নম্বর যে বেসিক জিনিসটা, সেটা হচ্ছে এটা ধরলাম একটা গোলীয় দর্পণ হিসেবে, এটা নিলাম একটা অবতল দর্পণ। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে অবতল দর্পণের এম, এই পিটা হচ্ছে গিয়ে আমার মেরু, এম পি এম ফ্রেম একটা অবতল দর্পণ, যার সি হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে গিয়ে যেহেতু কারণ বক্রতার প্রধান ফোকাস হচ্ছে, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ অর্ধেকের ঠিক মাঝামাঝি। হ্যাঁ, এখন আমার 3 নম্বর বেসিক থিংস হচ্ছে, গোলীয় দর্পণের কোনো একটা আলোকরশ্মি যদি সে প্রধান অক্ষের প্রধান ফোকাস দিয়ে যদি সে যায়, এর আগেরটা কী ছিল? প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, এখন যে জিনিসটা সেটা হচ্ছে গোলীয় দর্পণের, হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো একটা আলোকরশ্মি যায়, প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে সেটা প্রধান অক্ষের সমান্তরালে সে বের হবে। ঠিক আছে, নির্গত হবে। তাহলে আমরা 3টা বেসিক জিনিস থাকলাম। কী জিনিস শিখলাম? বক্রতার ব্যাসার্ধ বরাবর কোনো রশ্মি আপতিত হলে যে পথে গেছে সেই পথে ফেরত আসছে। 2 নম্বর বেসিক জিনিস কি? যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোকরশ্মি কি? যদি গোলীয় দর্পণের কোনো একটা আলোকরশ্মি যদি তোমার প্রধান ফোকাস দিয়ে যায়, সেটা প্রতিফলনের পর সেটা অবশ্যই কি প্রধান অক্ষের সমান্তরালে সে নির্গত হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যদি তোমাদের যদি কোনো রকম কোনো জানার থাকে বা কোনো রকম কোনো ধরনের তথ্য জানা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে ইনবক্স করবে। আশা করি, বা আমার যদি তোমাদের ক্লাস যদি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমরা ক্লাস এরকম আমার সাথে থাকলে ধারাবাহিকভাবে আমি এরকম করে প্রত্যেকটা টপিকস তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমাদের বিজ্ঞানের যে ভয় বা বিজ্ঞানের যে তোমাদের যে কঠিন যে জিনিসগুলো আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করতে পারবো। আর যদি তার জন্য তোমাদের যদি আরও যদি কোনো জানার ইচ্ছা থাকে বা ডিপলি যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার ভিডিওতে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার বা আমার ইমেলটা দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমি বলে দেবো। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে, খুব সুন্দরভাবে অধ্যয়ন করবে।
হুম? এবং গণিত বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বিজ্ঞানকে তোমরা জয় করবে। বিজ্ঞানের ভীতি তোমাদের দূর হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।